আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই সনদের আইনি প্রক্রিয়া শেষ হলে ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এনসিপি। চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল ৮ সদস্যের প্রতিনিধি দল। যারা নির্বাচনের বিরোধিতা করবে তারাই রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে, দাবি বিএনপির। ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদ সাময়িক স্থগিত। ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু। আচরণবিধি মেনে চলতে কঠোর নির্দেশনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। প্রার্থীদের মতামত গুরুত্ব না দেওয়ার অভিযোগ। ৩ দফা দাবিতে শাহবাগে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ। বুধবার লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা। সবাইকে অংশ নেওয়ার আহ্বান। এবং মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলায় জড়িতদের বিরুদ্ধে অভিযানে যৌথ বাহিনী। কেরানীগঞ্জের সুভাট্টায় খাল দখল মুক্ত করার ঘোষণা উপদেষ্টা রিজওয়ানার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদের আইনি প্রক্রিয়া ফেব্রুয়ারির মধ্যেই শেষ হলে সরকার ঘোষিত সময়ে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এনসিপি। দলের ৮ সদস্যের প্রতিনিধি দল চীন সফরে যাওয়ার আগে রাতে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। চীনের উদ্দেশ্যে রাত ১০টায় ফ্লাইটে ঢাকা ছাড়েন তারা। এনসিপির প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে আছেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। এনসিপির নেতারা জানিয়েছেন সফরকালে তারা চায়না কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক করবেন। ৩০ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তাদের। জুলাই সনদ তার আইনি ভিত্তির মাধ্যমে আমরা একটি গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন একই সাথে চাচ্ছি। আমরা বলেছি যে যদি এই কাজটি জুলাই সনদের এই আইনি ভিত্তি যদি যত দ্রুত দেওয়া যাবে নির্বাচনের পথে আমরা আরও তত দ্রুত আগাবো। যদি ফেব্রুয়ারির মধ্যে এই কাজটি করা সম্পূর্ণ হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরাও প্রস্তুত। পুরো দেশ এখন নির্বাচনমুখী। কোনো রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের বিরোধিতা করলে তারাই রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সরকার ঘোষিত সময় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নিয়ে বিএনপির মধ্যে কোনো সংশয় নেই। তারা আশা জুলাই ঘোষণাপত্রের মতো সনদের বিষয়েও রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে সমঝোতায় আসবে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। সমসাময়িক নানা ইস্যুতে দলের অবস্থান জানাতে গুলশানের বাসায় সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সংস্কার, জুলাই সনদ, গণহত্যার বিচার নিয়ে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মতবিরোধ আগামী জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে কিনা এমন প্রশ্নে দ্বিমত পোষণ করে তিনি বলেন, দেশ নির্বাচনমুখী, তাই কারো পক্ষে জন আকাঙ্ক্ষার বিপরীতে যাওয়ার সুযোগ নেই। অলরেডি মাঠে নির্বাচনের আবহাওয়া বিরাজ করছে, মানুষ নির্বাচনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, জনগণ এবং প্রার্থীরা জনসংযোগে ব্যস্ত আছে। তা আশা করি এর মধ্যে অন্য কোনো কিছু ভাববার অবকাশ নেই। কোনো দল নির্বাচনে না যেতে চাইলে সেটা তার রাজনৈতিক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা বটে, কিন্তু আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। খসড়া প্রস্তাবনায় জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেয়া সহ কিছু বিষয়কে অযৌক্তিক দাবি করে সালাউদ্দিন আহমদ বলেন, ঐকমত্য কমিশনের সাথে পরবর্তী বৈঠকে বিকল্প প্রস্তাব তুলে ধরবে বিএনপি। যে বিধানগুলো দিন শেষে পার্লামেন্টে গৃহীত হওয়ার পরেই কার্যকর হবে সেগুলো আমরা নির্ধারণ করে একমত হই এবং সেই বিষয়ে একটা জাতীয় ঐকমত্য সৃষ্টি হয়েছে অলরেডি। বাস্তবায়নের জন্য আমরা আমাদের অনেক বিকল্প প্রস্তাব আমরা দিয়েছি, সামনে আরো দেব। বাস্তবায়নের জন্য যেটা সবাই এগ্রিড হবে সেই জায়গায় আমরা যাব। এদিকে ফ্যাসিস্ট
শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা নানা কায়দায় এখনও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত মানববন্ধনে তিনি কথা বলেন। আওয়ামী লীগের সেই যে স্বৈরাচার দুঃশাসনের পায়ের শব্দ এখনো মাঝে মাঝে পাওয়া যায়। তাই আমরা দেখতে পাচ্ছি গত এক বছর পরে আমাদের কিছু শিল্পী সমাজ সেই আবার একত্রিত হয়ে সেই স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছে। বিএনপি নেতারা শেখ হাসিনা ও তার দল যাতে আর রাজনীতিতে ফিরে আসতে না পারে এ ব্যাপারে শিল্পী পেশাজীবীদের সতর্ক থাকার আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের দলীয় পদ 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের এই সিদ্ধান্ত চিঠির মাধ্যমে ফজলুর রহমানকে জানানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কটূক্তির অভিযোগে গত 24 আগস্ট তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তার প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ 3 মাসের জন্য স্থগিত করা হলো। এখন থেকে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে ফজলুর রহমানকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় চিঠিতে। বিপুল উৎসাহ উদ্দীপনায় শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। নানা প্রতিশ্রুতির ফলঝুরি নিয়ে শিক্ষার্থীদের কাছে ছুটছেন ডাকসু প্রার্থীরা। এদিকে আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের কড়া নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রার্থীদের অভিযোগ তাদের মতামতকে গুরুত্ব দিচ্ছে না কমিশন। বিস্তারিত মাজারুল হক মুহাজিরের রিপোর্টে। আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচন নিয়ে প্রচারণার কাজে ব্যস্ত প্রার্থীরা। সমর্থকদের নিয়ে শিক্ষার্থীদের কাছে ছুটছেন ছাত্রদল, শিবির, বৈষম্য বিরোধী সহ বাম সংগঠনগুলোর সমর্থিত প্যানেলের প্রার্থীরা। পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। প্রচারণার দিনে সিনেট ভবনে আচরণবিধি নিয়ে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডাকসু নির্বাচন কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে সেনাবাহিনী মোতায়েন সহ বৈধ ভোটার ও নির্বাচন সংশ্লিষ্টরা ছাড়া ভোটের দিন জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করার কথা জানান তারা। জাতির জন্য একটা ডাকসুতে অলঙ্ঘিত সময়ের গণতন্ত্র বঞ্চিত জাতির জন্য একটা মডেল সেট করবে। এদিন প্রার্থীরা বিভিন্ন বিষয়ে মতামত দিতে চাইলেও কমিশন তা এড়িয়ে যান। পরে গণমাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সহ আচরণবিধি ভঙ্গ নিয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেন বেশিরভাগ প্রার্থীরা। শিক্ষকদের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বানও জানান কেউ কেউ। বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে 8টি ভোট কেন্দ্রের মধ্য দিয়ে কোনোভাবে 40,000 স্টুডেন্টের ভোট কাস্টিং কোনোভাবেই সম্ভব নয়। যদি ভোট কেন্দ্র না বাড়ানো হয় তাহলে 2019 সালে ডাকসু নির্বাচনে যেমন ভাবে অনাবাসিক স্টুডেন্টরা বাইরে এসে দাঁড়িয়েছিল, এবার রিয়েল লাইন হয়েও অনাবাসিক স্টুডেন্ট কিন্তু দেরিতে যারা আসবে তারা ভোট কেন্দ্রে হয়তো বা নিজেদের ভোটটা প্রয়োগ করতে পারবে না। ওনারা শিক্ষার্থীদের উপরে এই বিষয়গুলো জোর করে চাপিয়ে দিতে পারেন না। অবশ্যই আগের দিনগুলোতে যাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছেন সেই পরীক্ষাগুলোকে যেন কিছু রিশিডিউল করা হয়। নির্বাচন কমিশন আচরণবিধির কথা বলতেছেন, কিন্তু আমরা দেখছি আচরণবিধি লঙ্ঘন করে সেটা ফেসবুকে প্রচার করতেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের যে আচরণবিধি আছে সেগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে অনেক। আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নির্বাচনী প্রচারণা। এবার ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী 471 জন, প্রার্থিতা প্রত্যাহার করেছেন 28 জন। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। 3 দফা দাবিতে বুধবার লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছেন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই আন্দোলন সফল করতে সারা দেশে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা। রাতে শাহবাগে ব্লকেট কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনে তারা এসব বলেন। এর আগে শাহবাগে সড়ক অবরোধ করে রাখেন বুয়েট সহ কয়েকটি বেসরকারি প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে।
তিন দফা দাবিতে বিকেল থেকেই এভাবে নানা স্লোগানে রাজধানীর ব্যস্ততম এলাকা শাহবাগ অবরোধ করে আন্দোলন করেন বুয়েট সহ কয়েকটি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চাকরিতে নবম গ্রেডে 33% ও দশম গ্রেডে 100% কোটা বাতিল এবং বিএসসি পরীক্ষা ছাড়াই নিজেকে ইঞ্জিনিয়ার দাবি না করার জন্য শিক্ষার্থীদের এই আন্দোলনে শাহবাগ এলাকা দিয়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। জীবনের বাজি রাখতে হচ্ছে এখন, এটা আসলে কোনোভাবেই কাম্য না, তাই আমাদেরকে রাজপথে নেমে আসছে। অত্যন্ত আমরা অনেক ট্রাই করেছি, আমরা খুবই দুঃখ নিয়ে আমাদের পরীক্ষা বয়কট করে আমরা নেমে আসছি রাস্তায়। এটা তো হইতে পারে না, আমরা আমাদের কোনো ভাইয়ের কোনো হুমকি আমরা মেনে নিব। মেনলি কিন্তু আন্দোলনগুলো আমাদের রাতে ছিল যাতে জনদুর্ভোগ না হয়, আমরা প্রশাসনকেও বলেছি, কিন্তু এরপরে কিন্তু তাদের কোনো টনক নড়েনি। ব্যবসায় আমরা কিন্তু এটা করতে বাধ্য হয়েছি। দীর্ঘ 5 ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখার পর লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল থেকে আমরা চেয়েছি সর্বোচ্চভাবে যেন এটা সমাধান হয়, কিন্তু এটার সমাধান সরকার এখন পর্যন্ত করেনি। না ওদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কোম্পানি থেকে, না ওদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। দেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের এবং সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থীবৃন্দ আগামীকাল সকাল 10টায় শাহবাগে সন্ত্রাস এবং বৈষম্য রোধে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করছে। এর আগে সোমবার নেস্কো কার্যালয়ে বুয়েটের এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপী ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স কর্মসূচির ঘোষণা করে তারা। হুমকিদাতাদের আইনের আওতায় এনে বিচারের দাবিও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন পরবর্তী সরকার জুলাই সনদ ও সংস্কার বিষয়ে কর্ণপাত না করলে এর মাসুল দিতে হবে বলে সতর্ক করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীতে এক সংলাপে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নে কি ভূমিকা রাখছে তা জনগণকে খেয়াল রাখতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার ঐক্যমত্য বিষয়ক বিশেষ সহকারী মনির হায়দার বলেন, নানা বিষয়ে সংকটে পড়েছে জুলাই সনদ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। প্রস্তাবিত জুলাই সনদ ও নাগরিক ভাবনা বিষয়ে সিরডাপ মিলনায়তনে এই সংলাপের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে জুলাই সনদে রাষ্ট্র সংস্কারের যেসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে তার বাস্তবায়ন নিয়ে শঙ্কা জানান বক্তারা। যেই 3 জোটের রূপরেখা দেখেছি, আসলে ক্ষমতায় আসলে তারা এগুলো বাস্তবায়ন করে না। অতএব যে ধারাগুলো এই সরকার এবং মাননীয় রাষ্ট্রপতির দ্বারা বাস্তবায়নযোগ্য সেগুলো যেন বাস্তবায়ন করে দেয়। যারা মনে করে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা লাভবান হবে, তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে উদ্গ্রীব। যারা মনে করে যে নির্বাচন করলে তো তারা জয়ী হতে পারবে না, তারা সরকারে যেতে পারবে না, তারা নির্বাচন বিলম্বিত করতে চায়। রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন এই সুবিধাবাদী চিন্তা, তখন তাদের প্রতি ভরসা রাখাটা কঠিন। এটা নিয়ে কি কিছু লেখা আছে কিনা যে আমাদের বিচার কাজটা যাতে চলমান থাকে এবং সরকার যাতে দুনিয়া উল্টে যাক, এই বিচার কাজগুলো যাতে সমাধান করে। এ সময় প্রধান উপদেষ্টার ঐকমত্য বিষয়ক বিশেষ সহকারী মনির হায়দার বলেন, জুলাই সনদে সুপারিশগুলো বাস্তবায়নের পথ খুঁজছে কমিশন। আজকে আমরা যে ধরনের অবস্ট্রাকশনস, নেগেটিভ এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি, এটা সেদিন আমরা কল্পনাও করিনি, এই 9-10 মাস আগেও কল্পনা করিনি। রাজনৈতিক অঙ্গনের বর্তমান বিতর্ক বা দ্বিধাদ্বন্দ্ব কেবলমাত্র এই সংস্কার বিষয়ক সংকটটা কেবলমাত্র সনদের মধ্যে সীমাবদ্ধ না। এখানে দৃশ্যমান অদৃশ্যমান আরো অনেক ইস্যু আছে এবং এগুলোর সমাধান হতে পারে কেবলমাত্র আমাদের কাঙ্ক্ষিত রাজনৈতিক সমঝোতার মাধ্যমে। সংলাপে ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদের সার্থকতা নির্ভর করছে এটি বাস্তবায়নের ওপর। যে এই যে সনদটা একটা রক্তস্নাত, তো আমি আশা করি আমাদের সম্মানিত রাজনীতিবিদরা এর প্রতি সম্মান প্রদর্শন করবেন। যারা আত্মত্যাগ করেছে তার প্রতি তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সে ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং আমরা সকলেই আমাদের অবস্থান থেকে সোচ্চার হব। রাজনীতিবিদরা যদি এর প্রতি কর্ণপাত করে তাদেরকে মাসুল দিতে হবে এবং দুর্ভাগ্যবশতের সাথে হয়তো আমাদেরকে নাগরিকদেরকে মাসুল দিতে হবে। আমরা আশা করি যে আবারও যেন আমাদেরকে মাসুল দিতে না হয়। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ভূমিকার ওপর সাধারণ নাগরিকদের নজর রাখার আহ্বানও জানান সুজন সম্পাদক। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচার ব্যবস্থার সাথে প্রতারণা করা হয়েছে বলে জানিয়েছেন। রিভিউতে শুনানিতে মন্তব্য করেছেন জামাতের আইনজীবী শিশির মনির। বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন শুনানিতে বলেন, সাবেক প্রধান বিচারপতি এভিএম খায়রুল হক এদেশের গণতন্ত্র ধ্বংস করেছেন, কারণ তার রায়ের রিভিউতে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য বুধবার দিন ঠিক করেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির বেঞ্চ। হুমায়ুন চিস্তির রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া ত্রয়োদশ সংশোধনীর রায়কে ঢাল হিসাবে ব্যবহার করে আওয়ামী লীগ 2014, 2018 ও 2024 সালে জাতীয় নির্বাচন করে। তবে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত বছরের অক্টোবরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক, নওগাঁর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতে ইসলামের পক্ষে মিয়া গোলাম পরোয়ার। মঙ্গলবার প্রথম দিনের শুনানিতে তখনকার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সেই রায়ের বিতর্কিত নানা দিক তুলে ধরেন আইনজীবীরা। জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, 7 জন বিচারপতি ওই রায় দিয়েছিলেন। এর মধ্যে যে 4 জন বাতিলের পক্ষে রায় দেন তারা সবাই পরবর্তীতে প্রধান বিচারপতি হন। এই রায়ে বিচার ব্যবস্থার সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে। 16 মাস আগে যে সংক্ষিপ্ত আদেশ প্রকাশ করা হয়েছিল ওপেন কোর্টে, 16 মাস পরে তা চেঞ্জ করে ফেলা হয় এবং তার আগেই সংবিধান সংশোধন করে ফেলা হয়। এই মামলার রায়ে 7 জন বিচারপতি ছিলেন। যে 4 জন বাতিলের পক্ষে বলেছেন তারা 4 জনেই একের পর এক প্রধান বিচারপতি হয়েছেন। বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন শুনানিতে বলেন, সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে রায় দিলেও 16 মাস পর লিখিত রায়ে তা বাতিল করা হয়। তাই পুরো রায়টি সরাসরি বাতিল চায় বিএনপি। আমি আদালতকে বলেছি, মাননীয় আদালত, এই জাজমেন্টটি আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই। যেহেতু আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই, কাজে এই জাজমেন্ট লিভ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে 1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয়। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে 2004 সালের 4 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে হাইকোর্ট। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। হ্যাঁ পক্ষে ভোট পড়েছে 291টি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। লুট করা অস্ত্র দিয়ে মুন্সিগঞ্জের গজারিয়া পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এরই মধ্যে ডাকাতদের আস্তানায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। কেরানীগঞ্জে সুভাডা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, খালটি পুনঃখনন ও দূষণমুক্ত করার আগে দখলমুক্ত করা হবে। রিপোর্ট মনির হোসেন তপুর। মুন্সিগঞ্জের গজারিয়ায় জামালপুর গ্রামে মেঘনা নদী তীরবর্তী পুলিশের অস্থায়ী ক্যাম্পে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় স্থানীয় ডাকাত দল নয়ন পিয়াস গ্রুপের 30 থেকে 35 জন এই হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় আধা ঘন্টা ধরে দুপক্ষের মধ্যে গোলাগুলি চলে। স্থানীয়দের নিরাপত্তার জন্য এবছর 22 আগস্ট এই অস্থায়ী ক্যাম্পটি চালু করা হয়। হামলাকারী ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন। এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বন ও পরিবেশ উপদেষ্টা কেরানীগঞ্জে সুভাট্টা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় রিজওয়ানা হাসান জানান, গত সরকারের আমলে এই খাল নিয়ে 17.5 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। সেই প্রকল্প কাটছাট করে 317 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। আমরা পর্যায়ক্রমে ছোট ছোট প্রকল্প আকারে এখানে বাস্তবায়ন করব। আপাতত কেবল খাল কেন্দ্রিক খনন, খালের পার্ক করা, সবুজায়ন করা এবং
বর্জ্যটা ব্যবস্থাপনা। একটা পর্যায় পর্যন্ত নিয়ে যাব খালটাকে, তারপরে প্রয়োজন বুঝে এক একটা করে কম্পোনেন্ট আনবো। ফলে ওইখানে 1700 কোটি টাকার একটা প্রজেক্ট মনিটর করতে, ম্যানেজ করতেও কিন্তু কষ্ট হয়। আমরা 317 কোটি টাকা দিয়ে কাজটা শুরু করি, এরপরে যদি লাগে আমরা একটা একটা করে কম্পোনেন্ট আনবো। খালকে দখলমুক্ত রাখতে খালের পাড়গুলো ঢালাই করে দেওয়া হবে বলেও জানান তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কেরানীগঞ্জ। 5 আগস্টের পর 2200 পলাতক বন্দীর মধ্যে এখনো 700 জন ধরাছোঁয়ার বাইরে। এর মধ্যে 69 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সহ 9 জঙ্গি রয়েছে। কারা অধিদপ্তরের ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। বাংলাদেশের কারাগারের নাম বদলে ফেলা হচ্ছে বলেও জানান তিনি। আইজি প্রিজন জানান, কারাগারে খাবারের মান উন্নয়ন ও মাদক মুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। বিগত 1 বছরের কার্যক্রম নিয়ে ব্রিফিং এর আয়োজন করে কারা অধিদপ্তর। এ সময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন বলেন, কারাগারে সংশোধনের বিষয় গুরুত্ব দিয়ে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। এটা যে প্রক্রিয়া শুরু হয়েছে। জেলে খাবারের মান উন্নত করা সহ মোবাইল ও মাদক বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান আইজি প্রিজন। 1000টা বিশেষ অভিযান পরিচালনা করছে রাতের বেলা, টু রিকভার আপনার মাদক, রিকভার স্মল মোবাইল ডিভাইসেস। আর সংখ্যাটা প্রচুর উদ্ধার হয়েছে শুরুতে, মানে ম্যাসিভ। ধীরে ধীরে কমে এসছে। ওইখান থেকে আমরা ধারণা করতে পারি যে সংখ্যাটা এখন কমে এসছে, বাট 100% মুক্ত হচ্ছে। এটা আমি আমার আসলে দাবি করাটা অন্যায় হবে এবং দাবি করছি না। আমরা কিন্তু অত্যন্ত কঠোর ছিলাম গত 1 বছরে। বাধ্যতামূলক রিটায়ারমেন্ট, চাকরিচ্যুতি, বিভাগীয় ব্যবস্থা, সাময়িক বরখাস্ত, বিভাগের বাইরে বদলি সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি। এর পাশাপাশি আমরা সবার কাউন্সিলিং করছি সবাইকে। মোতাহের হোসেন বলেন, 5 আগস্টের পর জেল পালানো বন্দীদের মধ্যে এখনো 700 জন পলাতক রয়েছে। প্রায় 2200-র অধিক বন্দী পালিয়ে গিয়েছিল। তার মধ্যে বর্তমানে গ্রেফতার এবং পুনরায় কারাগারে ফেরত আসার পরে যারা বাকি আছেন এখনো 700-র অধিক বন্দী এখনো পলাতক আছেন। তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম 69 জন বন্দী এখনো এর মধ্যে 700-র অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলি জঙ্গি আছেন 9 জন, বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি। কারাবন্দীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় কারা অধিদপ্তর, কিন্তু চিকিৎসকের অভাবে তা করা যাচ্ছে না। আমাদের টোটাল 141 জন ডাক্তার অথরাইজ, আর আমাদের পোস্টেড আছে 2 জন মাত্র ডেপুটেশনে আছে, এবং বাকি প্রায় 103 জন ডাক্তার আছেন যারা হচ্ছে আমাদের টেম্পোরারি। কারাগারের উন্নয়নে 1500 কারারক্ষী নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান আইজি প্রিজন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের নাম, লোগো ও অফিসের ঠিকানা ব্যবহার করে বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করছে একটি চক্র। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসাদুর রহমান। তিনি বলেন, প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ, অনলাইন মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতেছিল। বিনিয়োগকারীদের সচেতন করতে রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামে অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএসই এমডি। এসি কর্তৃক, সিএসসি কর্তৃক অ্যাপ্রুভ টার্মিনালের বাইরে কোনো ট্রেড সম্পাদন হওয়ার কোনো সুযোগ নাই। তো কোনো প্রতারক চক্র যদি বলে যে আমরা আজকে বিনিয়োগ করলে কালকেই আপনাকে ডাবল লাভ দিয়ে দিব, তারপরে আরও অন্যান্য প্রলোভন দেখিয়ে যদি বলে যে না আমরা আরও অনেক বেশি লাভ আপনাদেরকে করিয়ে দিব, সেগুলো সম্পূর্ণই মিথ্যা এবং আইন বহির্ভূত। যাতে কোনো সাধারণ বিনিয়োগকারী এই সমস্ত প্রতারক চক্রের দ্বারা কোনোভাবে প্রতারিত না হয়, তারা যেন সচেতন থাকে। এ বিষয়ে আমাদের ডিএসি, বিএসি, সিএসসির নাম্বারগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে, তাহলে আমরা তাদেরকে আরো সচেতন করতে পারব। এবার আন্তর্জাতিক সংবাদ। তিন সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তির ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গাজার নাসার হাসপাতালে বোমায় রয়টার্স, এপি, আল জাজিরা সহ 5 সাংবাদিক সহ 20 জনকে হত্যার ঘটনায় ইসরায়েলের উপর খুশি নন তিনি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের অসন্তুষ্টি জানিয়ে ট্রাম্প বলেন, তিনি এমন ঘটনা আর দেখতে চায় না। এ সময় মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধ পুরোপুরি শেষ হবে। যদিও এর আগে ট্রাম্প গাজা যুদ্ধ শেষের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। বরং ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে আমেরিকা। এদিকে ইসরায়েলের হামলায় গাজায় নতুন করে প্রাণ গেছে কমপক্ষে 86 জনের, আহত প্রায় 500। যুদ্ধবন্ধে রাশিয়া ও ইউক্রেনের শীর্ষ নেতার বৈঠকের আগে 146 জন করে সামরিক যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে দুদেশ। একই সাথে 8 জন বেসামরিক যুদ্ধবন্দীকেও মুক্তি দিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, মুক্তি পাওয়া রুশ সেনারা বর্তমানে প্রতিবেশী দেশ বেলারুশে মেডিকেল চেক আপ করছেন। দ্রুতই রাশিয়ায় ফিরে আসবে তারা। রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের মধ্যে মে মাস থেকে তুরস্কের ইস্তাম্বুলে সংলাপ শুরু হয়েছে। সংলাপে যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়ার ব্যাপারে একমত দুদেশ। খেলা খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের দিকে চোখ এখন ঢাকা লিগের 76টি ক্লাবের সংগঠকদের সংগঠন। ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনের পথে না গিয়ে অ্যাডহক কমিটি দিয়ে বিসিবি পরিচালনা পর্ষদ গঠন করা হবে বলে যে তথ্য সংবাদ মাধ্যমে উঠেছে, তা জবাবে ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম বাবু জানান, অ্যাডহক কমিটি গঠনের উপযোগিতা শেষ হয়েছে আগে। পরাগ আরমানের রিপোর্ট। টানা কয়েকবার নিরুত্তাপে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচন। এদিকে আওয়ামী সরকারের পতনের পর বেশিরভাগ পরিচালকই পলাতক কিংবা গ্রেপ্তারে আছেন। তাই আগামী অক্টোবর মাসের নির্বাচনটিও নিরুত্তাপী হওয়ার আশঙ্কা করছেন অনেকে। তবে ঢাকা লিগের 76টি ক্লাবের সংগঠকদের নিয়ে গঠিত ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু ভিন্নমত পোষণ করছেন। আমাদের সাথে যারা আছে, আমি এখন নাম বলছি না, তারা সবাই অত্যন্ত যোগ্য এবং তারা ক্রিকেটকে কিছু দেওয়ার জন্য যোগ্যতা রাখে। তারাই কিন্তু বোর্ডে আসবে এবং সেই ক্ষেত্রে কাউন্সিলররা অবশ্যই যোগ্য ব্যক্তিদের বেছে নিবে, এটাই আমরা চাই। 3 ক্যাটাগরিতে 179 জন কাউন্সিলর ভোটে নির্বাচিত হবেন বিসিবির 23 পরিচালক। অন্য 2 জন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। তবে নির্বাচন না করে বিসিবিতে অ্যাডহক কমিটি গঠন করার যে গুঞ্জন চলছে, এখন অ্যাডহক কমিটির উপযোগিতা নেই বলে জানান সাবেক যুগ্ম সম্পাদক। 5 আগস্টের পরে কিন্তু অ্যাডহক কমিটি করার একটি সম্ভাবনা ছিল, কারণ আপনারা তখন জেনেছেন বা আমরা দেখেছি যে সমস্ত বোর্ড কর্মকর্তারা যারা আছে এবং বোর্ডের যারা সিনিয়র অফিসিয়াল আছে সবাই কিন্তু পালিয়ে গিয়েছিল। তখন কিন্তু অ্যাডহক কমিটির একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু ফরচুনেটলি তখন হয়নি এবং এটা কন্টিনিউ করছে, রান করেছে আরো 1 বছর এবং এখন আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। অ্যাডহক কমিটি করার কোনো সুযোগ নেই, সেই পরিস্থিতি এখন নেই বাংলাদেশে। 25 আগস্ট নির্বাচনের প্রজ্ঞাপন জারির কথা থাকলেও 3 দিন পিছিয়ে বৃহস্পতিবার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরেকবার। জুলাই সনদের আইনি প্রক্রিয়া শেষ হলে ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এনসিপি। চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল 8 সদস্যের প্রতিনিধি দল। যারা নির্বাচনের বিরোধিতা করবে তারাই রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে, দাবি বিএনপির। ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদ সাময়িক স্থগিত।
ডাকসু নির্বাচনে প্রচারণা শুরু, আচরণবিধি মেনে চলতে কঠোর নির্দেশনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের, প্রার্থীদের মতামত গুরুত্ব না দেওয়ার অভিযোগ। 3 দফা দাবিতে শাহবাগে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ, বুধবার লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা, সবাইকে অংশ নেওয়ার আহ্বান। এবং মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলায় জড়িতদের বিরুদ্ধে অভিযানে যৌথ বাহিনী, কেরানীগঞ্জের সুভাডা খাল দখলমুক্ত করার ঘোষণা উপদেষ্টা রেজওয়ানার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।